সবুজের শামিয়ানায় মোড়া আর মেঘের চাদরে ঢাকা বর্ষার এক মনোমুগ্ধকর দার্জিলিংকে দেখতে আমরা চলে গেছিলাম বাঙালির আবেগ, নস্টালজিয়া আর ভালোবাসার পাহাড়ের রানীর কাছে। হ্যাঁ, দার্জিলিং। সৌন্দর্যে, উচ্ছলতায়, মুগ্ধতায় যে বারবার নতুন এবং প্রাণবন্ত হয়ে ফিরে আসে আমাদের কাছে। আমার জীবনে প্রথমবার দার্জিলিংয়ে থাকা আর সেখানে বেড়ানোর গল্প ভাগ করে নেব আপনাদের সকলের সাথে। 2025 এই সালটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তার কারণ বাঙালির দীপুদা এই তিনটে জায়গায় আমি কভার করলাম এই 2025 সালে, মানে দীঘা, পুরী, দার্জিলিং। আপনারা ভাবছেন দীঘা পুরী তো এসে গেছে, দার্জিলিং? আমি তো আজকে দাঁড়িয়ে আছি পাহাড়ের রানী, বাঙালির আবেগ, ভালোবাসা, নস্টালজিয়ার জায়গা দার্জিলিংয়ে, দার্জিলিং ম্যালে। আমি এই বছর অর্থাৎ 2025 সাল শুরু হওয়ার সময় ভেবেছিলাম যে এই বছর এই দীপুদাতে আমি থাকবো, সেখানকার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কেন বাঙালির এত বেড়ানোর জায়গা থাকা সত্ত্বেও এই তিনটি জায়গায় বারবার করে ফিরে আসেন এবং কেন এই জায়গাগুলো কখনো পুরনো হয় না সেটা বোঝার চেষ্টা করব। দীঘাতে গিয়েও সেটা বুঝেছি, পুরীতে গিয়েও সেটা বুঝেছি। দার্জিলিংয়ে এর আগে আমি এসেছি, দার্জিলিংয়ে থাকিনি কখনো, এই প্রথমবার দার্জিলিংয়ে থাকবো। এবং দার্জিলিংয়ে যতবার এসেছি এসে বুঝতে পেরেছিলাম যে এখানে একটা কিছু আছে যেটা আর 5টা জায়গার থেকে আলাদা। সেটা ঠিক ভাষায় প্রকাশ করবার মতো নয়, অনুভবের বিষয়। সেই অনুভব করবার জন্যেই আমাদের আজকের এই ভিডিও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 15ই আগস্ট 2025, ভারতবর্ষের 79তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে আমরা এসেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে দার্জিলিংয়ে। দার্জিলিং ম্যালের ওপরে একদম দারুণ একটা প্রাইম লোকেশনে আমরা রয়েছি। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে সহজে খুব কম খরচে দার্জিলিং আসবেন, ম্যালের ওপরে সবথেকে ভালো লোকেশনে কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং 4 দিন 3 রাতের দুর্দান্ত একটা ট্যুর প্ল্যানের প্রথম পর্বের ভিডিও থাকছে এই ভিডিওতে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক দার্জিলিংয়ের প্রথম পর্বের নতুন আর একটি গল্প। 14ই আগস্ট ঠিক সন্ধে 7:11 আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। কারণ এখান থেকে আমরা ধরে নেব 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, যা প্রতিদিন ঠিক 7:40 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায়। আমাদের ট্রেন দিয়েছিল 14 নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের কোচ নাম্বার ছিল B1। দেরি না করে চটপট আমরা চলে গেলাম আমাদের কোচে, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না আজ। এই ট্রেনটি ছাড়াও নিউ জলপাইগুড়ি স্টেশন যাওয়ার জন্য আরও বেশ কিছু ট্রেন রয়েছে, চাইলে সেগুলিও আপনারা ধরে নিতে পারেন। আমরা 3AC টিকিট কেটেছিলাম, যার ভাড়া পড়েছিল 910 টাকা। এছাড়া স্লিপার ক্লাস, 2AC ফার্স্ট ক্লাস অথবা জেনারেল কম্পার্টমেন্ট তো রয়েছেই। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার না থাকায় আর আজকে আমাদের যেহেতু তাড়াহুড়ো করে আসতে হয়েছিল তাই রেল রেস্ট্রো অ্যাপ থেকে আমরা ডিনার অর্ডার করে ফেলেছিলাম। সাইড লোয়ার সিট পেয়ে আমি তো মহা খুশি। আচ্ছা চলুন একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। এখানে যেমন রয়েছে ডাস্টবিন, ফায়ার এক্সটিংগুইশার, তার সাথে সাথে বাথরুমের চেহারা এই রকম, মানে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসই সেখানে রয়েছে। আর টয়লেটের কথা যদি বলি তাহলে একদিকে যেমন রয়েছে ইন্ডিয়ান, তেমনই আরেকদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোডের ব্যবস্থা। আর এই সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখার পিছনে রয়েছে এনাদেরই হাত। ঠিক 7:43 ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে, মানে 3 মিনিট লেটে ট্রেনটা যদিও ছাড়লো, তবে আমাদের এই 573.5 কিলোমিটার পথ অতিক্রম করতে উত্তরবঙ্গ এক্সপ্রেস সময় নেবে ওই 10 ঘন্টা 35 মিনিটের মতো। আর এই পথে যেতে গেলে আমাদের 3rd স্টেশন পড়ে দক্ষিণেশ্বর।
তাই মায়ের আশীর্বাদ নেবার সুযোগটা আমরা কোনোবারেই হাতছাড়া করি না। আর আমরা এনজেপি স্টেশনে পৌঁছবো আগামীকাল ঠিক ভোর 6:15-তে। ঘড়িতে সময় 9:42। রাত 9:09 এখানে আসার কথা থাকলেও বর্ধমানে ট্রেন পৌঁছলো এতটা লেট করে। আর বর্ধমান থেকেই আমরা ডিনার পেয়ে গেলাম। যেহেতু এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং রয়েছে, তাই এই অপশানটা কিন্তু আপনারা নিতেই পারেন। ডিনার শেষ করে আর একদম সময় নষ্ট নয়, সবাইকে শুভরাত্রি জানিয়ে লম্বা ঘুম। ঘুম ভেঙে চোখ খুলে বাইরের দিকে তাকাতেই স্নিগ্ধ সিক্ত সবুজে চোখ জুড়িয়ে গেল। যতই আমরা এখানে ওখানে ঘুরে বেড়াই না কেন, যখন এই ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকে তার মতো আনন্দ আর কোথাও যেন হয় না। এটা কি শুধু আমার একার সাথেই হয় নাকি আপনাদের সাথেও এটা হয়ে থাকে? গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 7টা, আর আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছে ঠিক 6:38-এ। এখান থেকে মানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আমরা এখান থেকে শেয়ার গাড়ি ধরে নেব দার্জিলিং যাওয়ার জন্য। শেয়ার গাড়ি স্ট্যান্ড এবং প্রাইভেট গাড়ি স্ট্যান্ডটা কিছুটা দূরে রয়েছে, আপনাদেরকে কয়েকশো মিটার হেঁটে যেতে হবে। যেহেতু নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এখন রেনোভেশনের কাজ চলছে, তাই এই জায়গা থেকে হেঁটে গিয়ে আমরা গাড়ি ধরে নেব। এবং গাড়ি ধরার আগে চাইলে আপনারা কিছু ব্রেকফাস্ট করে নিতে পারেন, সেই সব দোকানও ওখানে রয়েছে। তো চলুন এখন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে যাওয়া যাক শেয়ার গাড়ি স্ট্যান্ডের দিকে। 7:10 বাজে। আমরা আমাদের শেয়ার গাড়িতে লাগেজ রেখে দিয়েছি। এই পিছনের যে গাড়িটা, এটাতেই আমরা যাব। এই শেয়ার গাড়ি স্ট্যান্ড থেকে প্রচুর দার্জিলিংয়ের গাড়ি আজকে রয়েছে, কিন্তু আজকে যেহেতু 15ই আগস্ট, সেজন্য একটুখানি ভাড়া ওনারা বেশি চাইছেন। মোটামুটি আমরা 300 টাকা পার হেডে চলে যাব। আর যদি আমরা প্রাইভেটে যেতাম তাহলে ছোট গাড়ি ওই 2500 মতন বলছেন ওনারা। ওটা দরাদরি করলে হয়তো আর একটু কমতে পারে। তো আর দুজন আসলেই আমাদের গাড়ি ছেড়ে দেবে, আর তারপরেই আমরা আজকে রওনা দেব দার্জিলিংয়ের দিকে। জিপি স্টেশনের বাইরে থেকে এত সুন্দর পাহাড় আমি এই প্রথমবার দেখলাম। মানে শেয়ার গাড়ি স্ট্যান্ড যেটা রয়েছে ঠিক তার পিছনে, এটা বর্ষাকালেই সম্ভব এই ভিউটা। আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি ঠিক 7:30টার সময়। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়েছি। যে ব্রিজটা ক্রস করলাম বর্ষাকালের ঠিক এই সময়, মানে 15 আগস্ট, এরকম সুন্দর রূপ একদম শুরুর থেকে আমরা কিন্তু কখনো দেখিনি। মানে দূরের পাহাড়গুলো সমস্ত দেখা যাচ্ছে, তার খাঁজে খাঁজে মেঘ জমে আছে, কোনো একটা জায়গায় মেঘের গায়ে হালকা রোদ পড়েছে, অসম্ভব সুন্দর লাগছে। আর চারপাশটা তো দারুণ সবুজ হয়েইছে। এখন আমরা যাচ্ছি রোহিণী মোড়ের দিকে। রোহিণী মোড় থেকে ডান দিকে কার্শিয়াং এবং তারপর সোনাদা হয়েই আমরা যাব দার্জিলিংয়ে। এই রুটটা তো আমার ভীষণ প্রিয় রুট, আর অনেক দিন বাদে আবার আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মোটামুটি ওই 71 কিলোমিটার মতন রাস্তা। আমাদের সময় লাগবে ঘন্টা 3 মতন, যদি কোনো রকম জ্যাম বা কোনো অসুবিধার মধ্যে না পড়ি। আর অনেক দিন বাদে যেহেতু এই রুটটাতে যাচ্ছি, আমি নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাতে পারবো, সেটা ভেবে দারুণ আনন্দ লাগছে। মানে পাহাড়ে আসলে, বিশেষ করে নিউ জলপাইগুড়িতে পা দিলেই একটা আলাদা আনন্দ, আলাদা একটা পজিটিভিটি, আলাদা একটা অনুভূতি মনের মধ্যে আসে। আমরা এবার শুকনা চেকপোস্ট ফেলে শুকনা ফরেস্টের মধ্যে ঢুকলাম। শুকনা ফরেস্টের এই জায়গাটাতে তো একদিকে চা বাগান যেমন রয়েছে নিচে, আর তেমনই সবুজের সমাহার। আর এই সবুজে ঘেরা অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে দূরের পাহাড়েরা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আর আমরা এইভাবেই এগিয়ে চলেছি বাঙালির সর্বকালের প্রিয় পাহাড়ের রানী দার্জিলিংয়ের দিকে। আমরা চলে এলাম রোহিণী ফটকের কাছে। এখান থেকেই রাস্তাটা দুদিকে ভাগ হচ্ছে। বাঁদিকে সোজা রাস্তাটা চলে গেছে মিরিক হয়ে দার্জিলিং, আর আমরা ডান দিকে যে ঢুকে গেলাম এই রাস্তা চলে যাচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দিকে। প্রায় 1 ঘন্টা আমরা চলে এসেছি এখন রোহিণীর কাছে। এই সুরচনাস হোটেল বলে এখানে আমাদের একটা টিফিন ব্রেক দেওয়া হয়েছে। যারা ব্রেকফাস্ট করেননি তারা এখানে একটু ব্রেকফাস্ট করে নেবেন। আমরা অল্প একটু চা কফি হয়তো কিছু খাবো, তারপরে আবার এগোবো। এই জায়গাটা মানে যেখানটাতে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর,
মানে অনেকটা সেই গরু বাথানের একটা ফিল রয়েছে। পাশে একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি। এই যে বর্ষাকালে আসলে এরকম ছোট ছোট স্ট্রিং কিন্তু উত্তরবঙ্গে প্রচুর দেখতে পাওয়া যায়। আর সামনে রাস্তাটা এইরকম, চারদিকটা ঘন সবুজ। প্রায় 50 মিনিট টি ব্রেকের পরে আবার আমাদের যাত্রা শুরু হলো। আর আমাদের এখান থেকে ওই 35 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। ঘড়িতে এখন সময় হয়েছে 9:35। দারুণ সুন্দর ওয়েদারে আমরা যাচ্ছি, শুকনো আছে, বৃষ্টি আজকে হচ্ছে না। কিন্তু চিন্তা এখন একটাই যে দার্জিলিংয়ের জ্যাম যদি আমরা পাই তাহলে আমাদের পৌঁছতে দেরি হবে। ওয়াও, সামনে কি দারুণ একটা ঝর্ণা, অসাধারণ। আরে বাহ, দেখুন একটু আগেই বললাম যে পরিষ্কার আবহাওয়ায় যাচ্ছি, কিন্তু যত উঠছি তত মেঘে ঢাকা পড়ে যাচ্ছি। একদম মেঘের খেলা শুরু হয়ে গেছে। আর এই রুটে কিন্তু বাসও চলে। এই বাসটা যেমন শিলিগুড়ি জলগাঁওয়ের বাস। আর এই জ্যামটারই ভয় পাচ্ছিলাম। এই রুটে একবার জ্যামে আটকে গেলে না ছাড়ানো খুব মুশকিল। আর উপর দিয়ে মেঘটা কিরকম ভেসে যাচ্ছে দেখুন একবার। এক্ষুনি নিচে থেকে আমরা পরিষ্কার দেখতে দেখতে উঠছিলাম। এখানে এসে মানে দুটো বাঁক ঘোরার সাথে সাথে পুরো চেঞ্জ ওয়েদার। দূরে নীল আকাশ, কিন্তু ডান দিকটা আর কিচ্ছু দেখা যাচ্ছে না, ডান দিক পুরো ঢেকে গেছে। হালকা রোদও উঠেছে। থাক, এরকম আবহাওয়া থাকলেই অনেক। এই দেখুন এইদিকের পাহাড় আবার দেখা যাচ্ছে, এইদিকে মেঘ নেই, অসাধারণ। আর সামনে কিন্তু গার্সিয়াং আসছে, মানে গার্সিয়াং এর একেবারে কাছে চলে এসেছি আমরা। কার্শিয়াং ঢোকার আগে জাস্ট বিউটিটা, এই জন্য কার্শিয়াং আমার এত প্রিয়। আর এই রুটটা বলছিলাম এত প্রিয়, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। এত অসাধারণ জায়গা না, এই যে প্রতিটা বাঁকে মানে নতুন নতুন দৃশ্যপট, নতুন নতুন সৌন্দর্য, আর প্রতি মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন। বিশেষত এই বর্ষাকালে আসলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে। আর যে কারণে আমি আপনাদের মনে আছে কিনা জানি না, ফেব্রুয়ারি মাসে কথা দিয়েছিলাম যে এবারে আপনাদের প্রতি সিজনে পাহাড়ের একবার একটা করে রূপ দেখাবো। মানে পাহাড়ের যে নতুন নতুন রূপ হয়, এক একটা ঋতুতে এক এক রকম থাকে আমাদের পাহাড়, উত্তরবঙ্গের পাহাড়। যেখানেই যাই না কেন, যত পাহাড় দেখি না কেন, যাই হয়ে যাক না কেন, আমাদের বাঙালিদের কাছে উত্তরবঙ্গের পাহাড়ের যে আবেগ, যে মায়া, যে ভালোবাসা, সেটা তো আর কোনো কিছুর সাথে অনুভব করি না। এই তো আমরা ঢুকে গেছি কার্শিয়াংয়ে। দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং পাহাড়, ইগলস ক্র্যাগ। আর এই হলো সেই কার্শিয়াংয়ের রাস্তা। এই হচ্ছে দেখা যাচ্ছে কার্শিয়াং। আমাদের বাঁ দিকে কার্শিয়াং, সামনে ওয়েলকাম টু কার্শিয়াং একটা গেট পড়বে। আর এই দিকেই হচ্ছে কার্শিয়াংয়ের একটা অন্যতম ট্যুরিস্ট স্পট, ইগলস ক্র্যাগ রয়েছে। ওয়েলকাম টু কার্শিয়াং। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কার্শিয়াংয়ের এই গেট দিয়ে আমরা প্রবেশ করে গেলাম। আর তার পাশেই দেখা যাচ্ছে টয় ট্রেনের লাইন, যেটা জয় রাইড হয়, একদম প্যারালালি এর সাথে যাবে। দার্জিলিং অবধি এটা রয়েছে। এনজেপি থেকে দার্জিলিং অবধি কিন্তু চাইলে আপনারা এই টয় ট্রেনে করেও যেতে পারেন। সেক্ষেত্রে সময় লাগবে 7 ঘন্টা, আর টিকিটের ভাড়া পড়বে 1500 টাকা। তো আমাদের একবার ইচ্ছা আছে যে এই টয় ট্রেন জার্নিটা করবো পুরো এনজেপি থেকে দার্জিলিং অবধি। যদি আপনারা দেখতে চান এই জার্নিটা ডিটেলে, তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা একবার টয় ট্রেন জার্নি করব।
আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে। সামনেই রয়েছে বাদিকে কার্শিয়াং শেয়ার কার স্ট্যান্ড, মানে চাইলে আপনারা কার্শিয়াংয়েও শেয়ার কার ধরে চলে আসতে পারেন। এনজিপি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে কার্শিয়াংয়ে আসার শেয়ার গাড়ি পাওয়া যায়, 200 টাকা করে মাথা পিছু ভাড়া পড়বে। এই শেয়ার গাড়ি বা এই কার্শিয়াংয়ের একদম আশেপাশে এই যে জায়গাটাতে রয়েছি প্রচুর হোমস্টে হোটেল রয়েছে। বুক না করেও আপনারা এখানে চলে আসলে হোটেল হোমস্টে পেয়ে যাবেন। আর একদম এই শেয়ার গাড়ি স্ট্যান্ড যেটা তার পাশেই রয়েছে কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন, মানে যেটা আমি বলছিলাম যে এনজেপি থেকে আর দার্জিলিং অবধি জয় রাইডটা করে টয় ট্রেনের লাইন। তো এই কার্শিয়াংয়ে কিন্তু একটা স্টপেজ রয়েছে, একটা স্টেশন রয়েছে, এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে, পুরো এই জয় রাইডটাই পেয়েছে। তো এটাও একটা কার্শিয়াংয়ের দর্শনীয় স্থান। এই যে ঠিক এইটা হলো শেয়ার গাড়ি স্ট্যান্ড, যেটা ভীষণ সিস্টেমেটিক কার্শিয়াংয়ের শেয়ার গাড়ি। আর ঠিক এই যে এর পাশে কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন, ভীষণ সুন্দর এই জায়গাটা। আমাদের ডিটেলড ভিডিও আছে কার্শিয়াংয়ের ওপরে, আপনারা দেখে নিতে পারেন, চাইলে অনেক ইনফরমেশন পাবেন। আর এটা হলো কার্শিয়াং বাজার। আর কার্শিয়াং বাজার ছাড়িয়ে একটু এগোলেই রাস্তার ওপর বাঁদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টি। ভীষণ ভালো একটা প্রপার্টি, আমি ওয়েবসাইট দিয়ে দিলাম, চাইলে কিন্তু আপনারা এখানেও থাকতে পারেন। কার্শিয়াং ছেড়ে কিছুটা এগোতেই হঠাৎ করে আমাদের গাড়ি আটকে দেওয়া হলো। প্রথমে কিছুটা ঘাবড়ে গেছিলাম, তারপর বুঝলাম যে 15ই আগস্ট উপলক্ষে এই রাস্তায় চলছে ম্যারাথন দৌড়, যে কারণে আমাদের এই আজকের যাত্রা বেশ কিছুটা দীর্ঘায়িত হয়েছিল, কারণ রাস্তায় চলতে চলতে বারবার এভাবেই আমাদেরকে আটকে দেওয়া হচ্ছিল। কার্শিয়াং থেকে বেরিয়ে আসার পরে আমাদের গাড়িটা এখানে প্রায় 5-7 মিনিট দাঁড়িয়ে আছে। তার আগে দাঁড়াতেই আসছিল এখানে পুরো জ্যাম, ম্যারাথনের জন্য গাড়ি আটকে দিয়েছে। 10:35 হয়ে গেছে, এখনো গাড়ি ছাড়ার কোনো গল্প নেই। সামনে বিরাট লাইন গাড়ির। আর এই 15 আগস্ট বলেই এই ম্যারাথনটা হচ্ছে, আর এটার জন্যই পুরো রাস্তাটা ব্লক। বুঝতে পারছি না যে কটার সময় গিয়ে পৌঁছবো। জ্যাম ছেড়ে কিছুটা এগোতেই প্রথমে পড়বে সোনাদা বাজার, আর এই সোনাদা বাজার থেকেই ডান দিকের রাস্তা চলে যাচ্ছে চটকপুরের দিকে। এই যে সামনের গাড়িটা নামছে, এই রাস্তা দিয়ে মাত্র 7 কিলোমিটার পথ গেলেই পৌঁছে যাওয়া যাবে চটকপুর। আমাদের চটকপুরের ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, দারুণ সব ইনফরমেশন রয়েছে সেই ভিডিওতে। আর ঠিক তার পাশেই রয়েছে সোনাদা স্টেশন, মানে টয় ট্রেন স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের এটাও একটি প্রধান স্টপেজ। 11:40 বাজে। আমাদের শেয়ার গাড়ি এখন ঘুম স্টেশনের পাশ থেকে যাচ্ছে, যেটা জানি যে এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের সর্বোচ্চ স্টেশন, সবচেয়ে হাইটে এই স্টেশনটা রয়েছে, এবং এখান থেকেও কিন্তু ওই দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ যায়। আর এই স্টেশনের পাশে কিন্তু একটা খুব সুন্দর মিউজিয়ামও রয়েছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আর এই রাস্তায় কিছুটা গিয়ে বাঁদিকে রয়েছে দারুণ সুন্দর ঘুম মনেস্ট্রি, যেটা বলছিলাম ঘুম মনেস্ট্রির কথা। এখন চলে এসেছি আমরা একদম ঘুম মনেস্ট্রির পাশ থেকেই যাচ্ছি। এই ভেতরে হচ্ছে মনেস্ট্রিটা। আর এখান থেকে কিছুটা এগিয়ে সামনে রয়েছে দার্জিলিংয়ের আরও একটা বিখ্যাত স্পট বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের মধ্যে থেকেই এই টয় ট্রেনটা ঘোরে কিন্তু, তো ওটাও একটা ভীষণ সুন্দর টুরিস্ট স্পট, ওর পাশ থেকেই যাব। বাতাসিয়া লুপের একদম পাশ থেকে যাচ্ছি, ডান দিকে বাতাসিয়া লুপ। অনেক টুরিস্ট রয়েছে এই লুপের মধ্যে। এখন এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায়। দার্জিলিং থেকে যে 7 পয়েন্ট সাইট সিইং হয় তার মধ্যে কিন্তু বাতাসিয়া লুপ একটা। দার্জিলিং মানেই টয় ট্রেন, দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং মানেই টাইগার হিল,
দার্জিলিং মানেই দার্জিলিং ম্যাল, দার্জিলিং মানেই বাঙালির নস্টালজিয়া। আপনার কাছে দার্জিলিং মানে কি? আর আমাদের এই যাত্রাপথে গাড়িতে বসে বসেই এই নানান জায়গা দর্শন করতে করতে এগিয়ে চলার আলাদা আনন্দ। যেমন এখন আমরা দেখে নিলাম দার্জিলিং টয় ট্রেন স্টেশন। এখন ঘড়িতে সময় ঠিক 12:30, মানে 5 ঘন্টা লেগে গেল আমাদের এখানে আসতে। 1 ঘন্টা তো খাওয়ার দোকানেই দিয়েছি, আর এই 1 ঘন্টা ম্যারাথনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হলো। না হলে এতটা সময় লাগবার কথা নয়, ম্যাক্সিমাম 10:30 থেকে 11টার মধ্যে চলে আসলে ভালো হতো। যাই হোক, আমরা গান্ধী রোডে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আর আমাদের যে হোটেল বুক করা আছে একদম ম্যালের ওপরে যেখানে আমরা যাব, এখান থেকে আর মাত্র 450 মিটার দূরে, সেখানে এখন আমরা চলে যাব। আর যে দাদার শেয়ার গাড়িতে আজকে আমরা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এলাম তার নাম হলো জীবন মণ্ডল। ওনার ফোন নাম্বারও দেওয়া রইল, চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করে শেয়ার গাড়ির সিট বুক করে নিতে পারেন। কেভেন্ডার্সের পাশের রাস্তা দিয়ে হেঁটে গ্লেনারিজের একেবারে সামনে এসে বুঝলাম যে দার্জিলিং আছে দার্জিলিংয়েই, মানে এখানে ফটো না তুললে তো হবেই না। আমরা গ্লেনারিজের পাশ থেকে এলাম, একদিকে পাইন ব্রিজ হোটেল আর একদিকে বেলভিউ হোটেলের মাঝখান থেকে রাস্তা। এখানে সামনে ফাউন্টেন, আর এবার আমরা চলে যাব এখান থেকে ডান দিকে। ম্যাল থেকে মাত্র 50 মিটার দূরে, মানে ম্যালেই বলা যেতে পারে, সোজা এই দিকে ম্যাল। এখান থেকে আমরা এলাম যে রাস্তাটা ধরে, জাকির হোসেন রোড অ্যাকচুয়ালি এটা, এই রাস্তাটা ধরে এলাম। এখান থেকে এসে কয়েক পা এগিয়ে আসলেই ডান দিকে এরকম একটা সরু সিঁড়ি উঠে গেছে। এখানে কিন্তু লিফট নেই, সিঁড়ি ভেঙেই ওপরে উঠতে হবে, আর হোটেলটা কিন্তু ওপরেই রয়েছে। আমাদের রুম দেওয়া হয়েছে টপ ফ্লোরে, আমি এখনও ঢুকিনি ভেতরে, রুমও দেখিনি। চলুন ভেতরে গিয়ে এবার রুমটা দেখা। চলে এসেছি আমাদের আজকের আস্তানায়, অরা হোমস্টে, দার্জিলিং ম্যাল রোডের ওপরে অরা হোমস্টে, রুম নাম্বার 101-এ আমি রয়েছি। দারুণ সুন্দর কাঠের কোজি একটা রুম, 3 বেডেড রুম বলা যেতে পারে। এই ঢুকেই সুন্দর পরিষ্কার একটা বিছানা, কম্বল, আর এপাশে একটা ছোট্ট সিঙ্গেল থাকার জায়গা। মাঝখানে এরকম একটা কাঠের পিলপে রয়েছে, বেশ অ্যান্টিক একটা লুক রয়েছে পুরো ঘরটাতে। দরজার যে ডিজাইন, দরজার মধ্যে রঙিন কাঁচ রয়েছে, পিছনে এইখানে রয়েছে কিছু হ্যাঙ্গার ক্লিপ, তার সাথে আবার এখানে টিভিও দিয়ে দেওয়া রয়েছে, যেটার কোনো প্রয়োজন নেই। তলায় সুন্দর একটা সেলফ রয়েছে, পাশে দুটো কাপ দেওয়া রয়েছে, টাওয়েল সাবান দিয়েছে, এবং সব থেকে বড় যেটা, এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর আসে। বাইরে এখন মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তবে বাইরে পাহাড়ের সুন্দর ভিউ একটা আসে এই রুমটা থেকে। জানলা রয়েছে এই দিকে, যেমন একটা সুন্দর আয়না করে দেওয়া রয়েছে, এখানেও কিছু ক্লিপ দেওয়া রয়েছে। বাথরুমটা বেশ সুন্দর, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ছোট সাইজে কিন্তু সুন্দর। কোমোড রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, এয়ার এক্সস্টার ফ্যান রয়েছে, সবটাই ভালো মতো কাজ করছে। রুমটা বেশ ভালো, কোজি এবং সুন্দর একটা রুম। এই রুমের খরচ এবং এখানে আসার জন্য বুকিং নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যদি আপনাদের এই রুমটা পছন্দ হয় তাহলে অবশ্যই এখানে বুক করে চলে আসতে পারেন। এটা ছাড়াও কাছাকাছি আরও বেশ কিছু হোটেল এবং হোমস্টের নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের দার্জিলিং সিরিজে। সেজন্য আমাদের এই পুরো দার্জিলিং সিরিজটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। ঘড়িতে এখন সময় ঠিক 2:55। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি। আমাদের যে হোটেল বা হোমস্টে আর কি, অরা হোমস্টে, এই সামনে কোনো সাইনবোর্ড নেই বর্তমানে, যেহেতু কাজ চলছে। একদম মানে হোমস্টে থেকে বেরোলেই উল্টো দিকে রয়েছে হোটেল সোনালি, এটা একটা বাঙালি খাবার হোটেল। তো আমরা আপাতত ওখানেই ঢুকবো। আর এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়েছে, আমরা আর এখন এক্সপেরিমেন্ট করছি না। আপাতত সোনালিতে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, দেখি যে এখানে খাওয়া দাওয়া করা যায় কি না। তারপরে তো বাকি অনেকগুলো দিন এখানে থাকবো, সবটাই আপনাদেরকে জানাতে থাকবো। হোটেল সোনালিতে চলে এসেছে আজকে আমাদের লাঞ্চ। আর লাঞ্চে আমি নিয়ে নিয়েছি এগ থালি, একটা এগ থালি আর একটা ফিশ থালি নিয়েছিলাম, কিন্তু পরে মত পরিবর্তন করে আর একটা এগ থালি করলাম। তার কারণ এগ থালিতে যা দিয়েছে, এই ভাত, আলু ভাজা, এরকম একটা ডাল, একটা আলু পটল,
আর এই একটা ডিমের কারি, একটাই ডিম আছে তাতে, এটার দাম 140 টাকা। ফিশ কারিতে দেখলাম সেমই, জাস্ট এই ডিমের জায়গায় এক পিস ছোট্ট মাছ রয়েছে। সেজন্য ভাবলাম যে রাত্রে চিকেন খাবো, এখন আর মাছ নেব না। তো খাবার দাবার দেখে তো খুব ঘরোয়া মনে হচ্ছে, কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগছে এখানে যে বসার জায়গাটা, সেখান থেকে চমৎকার একটা ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। এখন একটু ক্লিয়ার হয়েছে আকাশটা, যেহেতু দারুণ সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে, আর একটু রোদও উঠেছে, নীল আকাশ দেখা যাচ্ছে, সেজন্য ভীষণ ভালো লাগছে এই জায়গাটাতে বসতে। এবার একটু খাই, কারণ সকাল থেকে সেরকম কিছুই খাইনি। একদমই ঘরোয়া বাঙালি খাবার যেরকম হয়, নাথিং স্পেশাল। তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে, গল্প হচ্ছে। খাওয়া দাওয়া সেরে দুপা হেঁটে ম্যালে জাস্ট এলাম, মানে ম্যালের মাঝখান অবধি যেতেও পারিনি, এই অবধি এসছি, মানে ফাউন্টেনটা অবধি। মুষলধারে বৃষ্টি নামলো, আজকে সকাল থেকে একটুও বৃষ্টি হয়নি, মানে আমরা যখন থেকে এনজিপি থেকে গাড়িতে উঠেছি এখানে এসছি, এক ফোঁটা বৃষ্টি হয়নি, শুকনো শুকনো এলাম। ঠিক খেয়ে উঠে বেরোলাম আর বৃষ্টিটা নামলো। তবে আমার মনে হয় বৃষ্টি বেশিক্ষণ হবে না, মেঘ যেটুকু জমে আছে সেটুকু হয়ে গেলে আবার পরিষ্কার হয়ে যাবে। খানিকটা সময় দাঁড়িয়ে থাকলাম, এখন ঘড়িতে 4:05। বৃষ্টি কমলো, আবার সব মানুষ নেমে পড়েছেন ম্যালে, আর আমরাও খাওয়া দাওয়ার পরে একটুখানি ম্যালটা হেঁটে দেখি, ঘুরি। আমার ইচ্ছা আছে ওইদিকে যে মহাকাল মন্দিরটা আছে ওইটাতে যাব, ওটা আমি দেখিনি এর আগে কোনো দিন। আর এই টোটাল চত্বরটা, মানে যেখানটায় আমি দাঁড়িয়ে আছি, এইখানটা তো প্রচণ্ড হ্যাপেনিং এবং বাঙালির একটা আলাদা আবেগের জায়গা। তো এই জায়গাটাতে এই সময়টা কাটাতে দারুণ লাগবে। কিন্তু সবচেয়ে ভালো যেটা ব্যাপার, আমরা কিন্তু প্রত্যেকবারে আসি তাড়াতাড়ি হোটেলে ফিরে যেতে হয় সন্ধে হওয়ার আগে। এইবারে আমরা ম্যালের সন্ধে, ম্যালের রাত সবটাই দেখতে পারবো, তার কারণ আমাদের হোটেল একেবারে ম্যালের ওপরে। এই জন্যই এই জায়গায় হোটেলটা নিয়েছি, যে দার্জিলিংয়ে যখন থাকবো, দার্জিলিংয়ের যেটা প্রাণ, দার্জিলিং ম্যালের একেবারে কাছে থাকবো, যাতে ম্যালের সব ভাইবটাই আপনাদেরকে পৌঁছে দিতে পারি। চলুন এখন এগিয়ে যাই আমাদের আজকের পরবর্তী গন্তব্যের দিকে। খানিক পরে এসে আপনাদের রাতের ম্যাল দেখাবো। ম্যালের একদম পিছন দিক থেকে, মানে যেটাই ছিল মহাকাল মার্কেট, এখন মার্কেট এরিয়াটা তো পুরোই তুলে দেওয়া হয়েছে, সেই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। যদিও রাস্তাটা খুব খাড়াই, দেখা যাক আমরা মহাকাল মন্দির অবধি পৌঁছতে পারি কিনা। তবে বৃষ্টিটা যে এখন একদম কমেছে, এটাই সবচেয়ে বড় কথা। চলে এসেছি মহাকাল মন্দির যাবার রাস্তায়, মানে এখান থেকে সিঁড়ি করে দেওয়া রয়েছে এরকম, এইখান থেকেই উঠতে হবে। দার্জিলিং মহাকাল পূজা কমিটি অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এই মহাকাল মন্দিরটির দেখাশোনা করেন। বেশ খানিকটা পাহাড়ি পাকদণ্ডি বেয়ে উঠে আসতে হবে মহাকাল পর্বতের শিখরে, তবেই দেখা হবে মহাকাল মন্দিরের সাথে। তার আগে এই পাহাড়ি পথের নৈঃশব্দ এবং তার সুরের মূর্ছনাকে কিছুটা উপভোগ করে নিন। এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু নতুন হয়েছে, এই রাস্তাটা আগে ছিল না। আর আমরা যে রাস্তা দিয়ে এলাম, এটা সে রাস্তাও নয়, এটা তার পাশে তৈরি হয়েছে। আর যে কারণের জন্য এই জায়গাতে আসা, ঘন পাইনের বন, একদম নিস্তব্ধ, পাখির ডাক, প্রকৃতির মধ্যে একেবারে একাত্ম হয়ে যাওয়া এক নিমেষে। মানে এক্ষুনি ম্যালে ছিল হই হই একটা বিশাল ভাইব্রেন্ট একটা ব্যাপার, কিন্তু এখানে এসে একদম শান্ত, একেবারে নিস্তব্ধ। মন্দিরটা এর ওপরে, মন্দিরে যাব, তার আগে
মন্দিরের এই আশপাশের পরিবেশটা একবার উপলব্ধি করে নিন। এখন আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। এখান থেকে মহাকাল বাবা গুহা আছে, এই যে সিঁড়িটা নেমে গেছে সেই দিকে। মহাকাল মন্দিরে আসলে এই গুহা দর্শন কিন্তু আবশ্যক, আর এই গুহা দর্শন করেই আমরা চলে যাব মহাকাল পর্বতের একেবারে চূড়ায়। নিচের মন্দির প্রাঙ্গণ ছেড়ে এইবার আমরা প্রবেশ করব মূল মন্দির প্রাঙ্গণে। এটা একদম এই মহাকাল পাহাড়ের টপে। আসতে কিছুটা সময় লাগলো, ধীরে ধীরে উঠলাম, যেহেতু সবাই আমরা খাওয়া দাওয়া করে উঠেছি, কিন্তু ভীষণ ভালো লাগছে, দারুণ লাগলো। এই আমরা চলে এলাম মূল মন্দির চত্বরে। সামনে প্রথমেই রয়েছেন মা কালী। বৌদ্ধ এবং হিন্দু ধর্মের সংমিশ্রণে গঠিত অদ্ভুত সুন্দর পরিবেশে রয়েছে এই মহাকাল মন্দির। যেহেতু আমরা আমিষ খেয়েছিলাম, তাই মন্দিরের গর্ভগৃহে আর প্রবেশ করলাম না। এই মন্দিরে যেমন রয়েছে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি এবং বুদ্ধিস্ট বা তিব্বতী নানান রকম মূর্তি আর এই প্রেয়ার হুইল, তেমনি এই মন্দির প্রাঙ্গণ চারিদিক থেকে ঘিরে রয়েছে এরকম ছোট ছোট শিবলিঙ্গ এবং নন্দী ভগবানের মূর্তি দ্বারা গঠিত শিব মন্দিরগুলি। মহাকাল মন্দির দর্শন করে আমরা দার্জিলিং জিমখানা ক্লাব সংলগ্ন এই রাস্তা ধরে নিচের দিকে নেমে এলাম। আসলে কোনো একটি জায়গাকে পায়ে হেঁটে না এক্সপ্লোর করলে সেই জায়গা সম্পর্কে সম্যক ধারণা জন্মায় না, আর ঠিক সেই কারণেই আমাদের এবার দার্জিলিং থাকা। এই যে আমরা সেন্ট অ্যান্ড্রিউস চার্চকে ক্রস করে একেবারে ভানুভবনের সামনে এসে উঠলাম, মহাকাল মন্দিরের সাথে এই রাস্তা যে এতটা ওয়েল কানেক্টেড সেটা কিন্তু এর আগে জানা ছিল না। এখন আমরা দাঁড়িয়ে আছি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের গোর্খা রঙ্গমঞ্চ ভবনের সামনে। দারুণ সুন্দর এই ভবনটা, মানে রঙ্গমঞ্চ ভবন, এবং সবথেকে ভালো লাগছে সামনের এই বিরাট বড় সরস্বতী মূর্তিটা। তার দুদিকে দুটো পরী রয়েছে, আর সরস্বতী দেবীর এত সুন্দর মূর্তি জায়গাটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। আর এর চারপাশে বিরাট বড় মার্কেট এরিয়া, মানে ঠিক ম্যালের পিছন দিকে মহাকাল মার্কেট যেটা ছিল সেটাকেই এখানে ট্রান্সফার করা হয়েছে। সমস্ত দোকানপাটগুলো এখানে রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু দারুণভাবে কেনাকাটা করতে পারবেন। সরস্বতী দেবীর মূর্তির ঠিক পিছনে আর এই রঙ্গমঞ্চ ভবনের সামনে, রঙ্গমঞ্চ ভবনের দিকে মুখ করে রয়েছে এরকম একটি বিরাট কালী মায়ের মূর্তি। ও দেখে বললো আমাদের একটা ফটো তোলো তো। ঠিক আছে। আমরা পুরো মহাকাল মন্দির ঘুরে ওই দিকের পিছনের রাস্তা থেকে ভানুভবনের সামনে থেকে মহাকাল মার্কেট ঘুরে আবার চলে এসেছি ম্যালে। এখন সন্ধেবেলার ভাইব, কারণ সন্ধ্যের আলো জ্বলে গেছে আর জনসমাগমও বেড়ে গেছে সেই তুলনায়, সেইভাবে পাল্লা দিয়ে। এবং আমরা কিন্তু এই অবস্থায় ম্যালকে দেখে চলে যাব না, এর পরেও কি হয় সেটাও আমরা দেখব। সন্ধ্যের থেকে রাতের পুরো ভাইবটা নিতে, এবং অবশ্যই সন্ধ্যের স্ন্যাক্স, রাত্রের ডিনার কি খাচ্ছি সেই সমস্তটাই দেখাবো, ভাগ করে নেব আপনাদের সকলের সাথে আজকের দার্জিলিংয়ের সমস্ত গল্প।
1885 সালে প্রতিষ্ঠিত দার্জিলিংয়ের ঐতিহ্য এই গ্লেনারিস বর্তমানে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। আর এই গ্লেনারিস থেকে কেভেন্টার্স পর্যন্ত রাস্তাটা দেখলে মনে হবে আমরা যেন দার্জিলিংয়ের কোনো উৎসবে সামিল হতে চলেছি। তবে যদিও বর্তমানে কিন্তু পাহাড়ে অফ সিজন চলছে। বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আমরা একটু পরিশ্রান্ত হয়ে পড়েছি, তাই এখন আমাদের স্ন্যাক্স টাইম। আর সোজা চলে গেলাম ম্যাল লাগোয়া এই ফিয়েস্তাতে। এখন ঠিক রাত 8:15। আমরা একদম ম্যালের ওপর ফিয়েস্তাতে বসেছি একটু স্ন্যাক্স আর চা খাবার জন্য। এখনও ডিনার করিনি, এত জমজমাট ভাইব একদম, সেই জন্য ম্যালের ওপরে বসেই একটু স্ন্যাক্স খাবার সিদ্ধান্ত নিলাম। এখানে একটু প্রাইসি এই ফিয়েস্তা রেস্টুরেন্টটা, কিন্তু যেহেতু ভাইবটা এত ভালো, আমরা বাইরে বসেছি ওই জন্য দামটা ঠিক আছে নিচ্ছে, ঠিক আছে একটু টেস্ট করে দেখি। আমি চিকেন ফ্রাইড মোমো নিয়েছি, এটা 6 পিস 180, আর একটা ব্ল্যাক টি এটা হচ্ছে 60 টাকা। দার্জিলিং আসবার মোমো খাবো না এটা তো হতে পারে না, দারুণ মোমোটা কিন্তু খুব ভালো। আচ্ছা, এখানে না রাস্তায় অনেক স্ট্রিট ফুড ছিল, কিন্তু ভিড় হয় বলে ওদেরকে ভানু ভবনের ওদিকে ট্রান্সফার করে দিয়েছে, সেই জন্য রাস্তাটা এখন ফাঁকা আছে। 8:30 বাজে, ম্যালে আমরা এলাম মোমো টোমো খাওয়া শেষ করে। এই দিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, মেঘে ঢেকে গেছে। রাত এখন 9টা বাজে। গ্লেনারিসে ডিনার করতে এসে দেখছি যে এত বড় লাইন পড়েছে। জানি না আদৌ আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে কি না, না হলে ক্ষতি নেই। মানে যেভাবে মানুষের ঢল নামলো এই রাস্তায়, মনে হচ্ছে সামনে সুরুচির সঙ্গে ঠাকুর ফাকুর উঠেছে। এত লোক যে কোথায় যাচ্ছে ভগবানই জানে। আর এই হচ্ছে গ্লেনারিসের লাইন রাত 9টার সময়, 15ই আগস্টের দিন। এর উল্টো দিকে অন্যান্য ভালো ভালো খাবারের দোকান আছে, KFC, ডমিনোজ, ওইদিকে হ্যাটারি রয়েছে, কলকাতাস বিরিয়ানি রয়েছে। কিছু না কিছু হয়েই যাবে আমাদের কপালে। আলটিমেটলি কটায় চেয়ার টেবিল পাই আমরা সেটাই দেখার এখন। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে ভেতরে এসে বসবার সুযোগ পেয়েছি, এবং বসার সাথে সাথে সামনে শুরু হয়ে গেছে লাইভ মিউজিক। এখনও অর্ডার করিনি, দেখছি কি অর্ডার করি। ইচ্ছা আছে আজকে একটা কন্টিনেন্টাল ডিশ ট্রাই করবার। দারুণ ভাইব, দারুণ ভাইব। আমরা একটা কন্টিনেন্টাল ডিশ রোস্ট চিকেন সিজলার নিয়েছিলাম, যার ডিটেলে লেখা ছিল চিকেন থাই অ্যান্ড ব্রেস্ট উইথ রোস্টেড পটাটোস সার্ভড উইথ হোমমেড সস, ভেজিটেবলস অ্যান্ড আ ডিনার রোল। আসলে এটা কিছুই না, সব রকম আলু সবজি দিয়ে চিকেনটাকে ভালো করে রোস্ট করে দেওয়া, যেটার দাম পড়েছিল 520 টাকা। একটা ডিনার রোল তো সিজলারের সাথেই ছিল, আর এক্সট্রা ডিনার রোল নিলে তার জন্য 15 টাকা করে লেগেছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। গ্লেনারিসে ডিনার আর কেভেন্টার্সে ব্রেকফাস্ট, এই দুটো না হলে যেন দার্জিলিংয়ের ট্যুর কমপ্লিট হয় না।
আজ তো ডিনার হয়ে গেল, আর ব্রেকফাস্টের জন্য আপনারা আমাদের সাথে থাকুন। এই সিরিজেই দেখতে পাবেন কেভেন্টার্সের ব্রেকফাস্টও। রাত এখন 11:15, দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলে। গ্লেনারিস থেকে বেরোলাম ডিনার করে। টেস্ট যথেষ্ট ভালো ছিল, অথেন্টিক টেস্ট ছিল। তবে সিজলার যেহেতু অর্ডার করেছিলাম, একটু টাইম নিয়েছিল অর্ডারটা সার্ভ করতে। বাট কেন একটা জায়গার এতটা ক্রেজ, এত তার ডিম্যান্ড, সেটা তো এখানে আসলে, সেই জায়গায় বসলে, তার ভাইবটাকে পেলে তবেই বুঝতে পারবেন। অবশ্যই গ্লেনারিসে খাওয়া দাওয়া করবেন যদি আসেন। আর এই রাত্রিবেলা, মানে রাত 11টার জাস্ট একটু আগে আমি দাঁড়িয়ে আছি, মেলের ভাইবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু প্রচুর মানুষজন রয়েছেন, প্রচুর ট্যুরিস্ট রয়েছেন, কোনো অসুবিধার কিছু নেই। আমরা একটু ঘুরে তারপরে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর আপনাদের সবাইকে আজকের মতো জানাই শুভরাত্রি। আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র প্রথম দিন দার্জিলিং আসা, এখানে থাকা এবং প্রথম দিনটুকু কাটানোর ওপর, মানে এটাকে বলা যেতে পারে দার্জিলিং সিরিজের একটা টিজার বা ট্রেলার। পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, কারণ কাল থেকে আমরা বেরোবো দার্জিলিং সাইট সিইংয়ের জন্য, এবং সেই জন্য আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে ভুলবেন না। আর আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, যাতে আমাদের এই চ্যানেলের কথা আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সকলের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই 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 যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সম্পিতানু ব্লগসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে, নতুন একটি করে ভ্রমণ কাহিনী নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে আরও একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।